আমরা আগের দিন, আজকে 45তম লেকচার। আমরা আগের দিন সেকেন্ড কনফ্লিক্ট যেটা, সেটা দ্বিতীয় বিপ্রতিপত্তির প্রথম অংশটা আলোচনা করেছিলাম। মানে একটা পক্ষটা আলোচনা করেছিলাম, প্রতিপক্ষটা বা বিপক্ষটা আলোচনা করিনি। আজকে সেখান থেকে শুরু করা যায়। আচ্ছা, তোমাদের মনে করিয়ে দিই, এটা আমাদের লাগবে আলোচনায় বারবার। তোমাদের মনে করিয়ে দিই, কান্ট দুটোর মধ্যে পার্থক্য করেছিলেন। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, আর একটা হচ্ছে ডায়নামিক্যাল। ওই যেখানে প্রিন্সিপালস এর আলোচনা হয়েছিল, সেখানে তিনি পার্থক্য করেছিলেন ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অ্যান্ড ডায়নামিক্যাল প্রিন্সিপালস। এমনকি যেখানে ক্যাটেগরি গুলোর আলোচনা করা হয়েছিল, সেখানেও তিনি, ওখান থেকে আলোচনাটা শুরু। ম্যাথমেটিক্যাল ক্যাটেগরিজ মানে ওই 4 রকমের যে ক্যাটেগরি আছে, 4টে গ্রুপে যে ক্যাটেগরি ভাগ করেছেন, প্রথম দুটোকে বলেছিলেন ম্যাথমেটিক্যাল, আর পরের গুলোকে বলেছিলেন ডায়নামিক্যাল। এখন সেখানে একভাবে আমরা বুঝে এসেছি, কিন্তু কথাটার মানে কি? কথাটার মানে হলো, যেগুলো ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্স পিওর টাইম নিয়ে আলোচনা করে, আপ্রায়োরা স্টাডি। তাহলে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল যা হবে, তার অবজেক্ট যা হবে, সবই আপ্রায়োরাই। ওর মধ্যে সবটাই আপ্রায়োরাই আছে, যাকে কান্ট পিওর আপ্রায়োরাই বলেছেন। তাহলে ওই প্রিন্সিপাল গুলো পিওর কনসার্ন উইথ পিওর আপ্রায়োরাই। কিন্তু ডায়নামিক্যাল গুলো ইজ রিলেটিং উইথ দ্য ওয়ার্ল্ড, জগতের সঙ্গে সংযুক্ত। ম্যাথমেটিক্সটাও জগতের সঙ্গে সংযুক্ত, কিন্তু একটা অন্য সেন্সে জগতের সঙ্গে সংযুক্ত। ডায়নামিক্যালটা জগতের সঙ্গে ডাইরেক্টলি সংযুক্ত, অর্থাৎ এটা সঙ্গে ইনটুইশনের, মানে এম্পিরিক্যাল ইনটুইশনের ডাইরেক্ট কানেকশন আছে। প্রিন্সিপাল গুলো আপ্রায়োরাই, কিন্তু তার অবজেক্ট গুলো এম্পিরিক্যাল। এটার মেইন আলোচ্য বিষয় হচ্ছে কজালিটি বা রেসিপ্রোকাল কজালিটি। দেখো, কজালিটি, ম্যাথমেটিক্স এর মধ্যে কোনো কজালিটি নেই, কিন্তু ডায়নামিক্যাল প্রিন্সিপাল গুলোর মধ্যে কজালিটি আছে। কারণ এখানে পরিবর্তন আছে, এই পরিবর্তনটা দৈশিক এবং কালিক। কারণ আর কার্য একই দেশে থাকে, কিন্তু ওই টাইমের দিক থেকে আগে পরে থাকে, দৈশিক কালিক দুটোই। কিন্তু টাইমের কনসেপ্ট, কান্ট বলেছেন ওটা কালের কনসেপ্ট থেকে আসে। মানে টাইমের কনসেপ্ট কালের কনসেপ্ট থেকে বলছি, মানে ম্যাথমেটিক্স এর কনসেপ্ট কালের কনসেপ্ট থেকে আসে, সেখানে দেশের কোনো সম্বন্ধ নেই। এই পার্থক্যটা আমাদের কাজে লাগবে জায়গায় জায়গায়। কোনো প্রশ্ন থাকলে বলো এই পার্থক্য নিয়ে। আমরা যে বিপ্রতিপত্তি নিয়ে আলোচনা করছিলাম, বিপ্রতিপত্তিটা হচ্ছে সৎ প্রতিপক্ষ। হ্যাঁ, বলো। আপনি আগের দিন বলেন না ওটা সৎ প্রতিপক্ষ হবে, আপনি বিপ্রতিপত্তি বলছেন। না, মানে সৎ প্রতিপক্ষ, যুক্তিগুলো সব প্রতিপক্ষ, কিন্তু প্রবলেমটা তো বিপ্রতিপত্তি। এই যে কনফ্লিক্ট বলছেন, কনফ্লিক্ট মানে বিপ্রতিপত্তি। ও আচ্ছা, থিসিস আর অ্যান্টিথিসিস পরস্পর সব প্রতিপক্ষ, কিন্তু দ্য সেকেন্ড কনফ্লিক্ট মানে দ্বিতীয় বিপ্রতিপত্তি। দ্বিতীয় বিপ্রতিপত্তির মধ্যে একটা পক্ষ আছে, একটা বিপক্ষ আছে, অর্থাৎ এই যুক্তিগুলো প্রত্যেকটাই সৎ প্রতিপক্ষ যুক্তি। তুমি ঠিক প্রশ্নটাই তুলেছো। ওই আমার বলতে গিয়ে বারবার করে এই কনফিউশনটা হয়ে যায়, স্লিপটা হয়ে যায়। কনফ্লিক্ট যখন বলছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে, যেমন আমরা কোনো ফিলসফিতে কোনো একটা কনফ্লিক্ট, ঈশ্বর আছে না নেই,
এই প্রশ্নটা যখন তুলি, এটা একটা বিপ্রতিপত্তি বাক্য, কনফ্লিক্ট। কিন্তু ঈশ্বর আছের পক্ষের যুক্তি এবং নেই পক্ষের যুক্তি, এই দুটো যুক্তি পরস্পর সপ্রতিপক্ষ যুক্তি, সৎপ্রতিপক্ষ যুক্তি, একটা সপক্ষ একটা বিপক্ষ। হ্যাঁ, এইবার সেকেন্ডটা, আমাদের কি নিয়ে ঝগড়া হচ্ছিল? বিপ্রতিপত্তিটা কি নিয়ে ছিল? বিপ্রতিপত্তিটা ছিল সিম্পল আছে না নেই, সিম্পল নিয়ে এখানে। অর্থাৎ আমরা তো এক্সপিরিয়েন্সে কম্পোজিট পাই, কম্পোজিট গুলোকে বাদ দিয়ে আমরা সিম্পল পাই কিনা, সিম্পল আছে কিনা, যেগুলো কম্পোজিট নয় এরকম আছে কিনা, সেটা নিয়ে যুক্তি। তো একটা পক্ষ দেখেছিলাম, যে পক্ষ বলা হয়েছিল যে সিম্পল আছে। যুক্তিটার মেইন ক্রাক্স ছিল এরকম যে আমাদের এক্সপিরিয়েন্সে সবকিছু কম্পোজিট পাই, এবং কল্পনায় যদি সব কম্পোজিট বাদ দিয়ে দিই তাহলে কিছুই পড়ে থাকবে না। যদি সিম্পল না থাকে তাহলে সব কম্পোজিট এসছে কিসের থেকে সেটা আর ব্যাখ্যা করা যাবে না। এই দিক থেকে যুক্তি দেওয়া হচ্ছিল। এবং তাহলে পক্ষটা ছিল এভরি কম্পোজিট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড কনসিস্টস অফ সিম্পল পার্টস। এটা একটা মানে বিপ্রতিপত্তির যে পক্ষের একটা পার্ট হলো যে তার কম্পোজিট সাবস্টেন্সের পার্ট আছে। এবং পরেরটা স্ট্রঙ্গার ক্লেম, অ্যান্ড বলে যেটা বলছেন, নাথিং এক্সিস্টস এনিওয়্যার এক্সেপ্ট দ্য সিম্পল or what is composed of simples. তাহলে জগতে সিম্পল, এবং আগেটা বলা হচ্ছিল শুধুমাত্র কম্পোজিট অবজেক্ট সম্পর্কে, কম্পোজিট অবজেক্টের সিম্পল পার্ট আছে। এখন বলা হচ্ছে জগতে এমন কিছুই নেই, যেটা দ্বিতীয় অংশটায় বলা হচ্ছে জগতে এমন কিছুই নেই যেগুলো সিম্পল বা সিম্পলের সমবায় নয়। এটা, এবং এখানে কান্ট একটা জিনিসের উপর জোর দিয়ে আর্গুমেন্ট দাঁড় করিয়েছিলেন, সেই আর্গুমেন্ট, সেটার পয়েন্টটা মনে রাখতে হবে যে কম্পোজিট আবার দু রকমের হয়। যেগুলো সাবস্টেন্সিয়াল কম্পোজিট সেগুলোর পার্ট থাকতে হবে, এবং কম্পোজিট মানেই তার পার্ট আছে, কিন্তু সাবস্টেন্সিয়াল কম্পোজিটের সঙ্গে পার্টের সম্পর্কটা এক্সটার্নাল, ছেড়ে থাকতে পারে, অন্তত একটা আর একটাকে ছেড়ে থাকতে পারে। এটা এক্সটার্নাল সম্পর্ক বলে কান্ট বলছেন। একটা অপরটাকে ছেড়ে থাকতে পারে মানে, ওই আমরা টেবিলের এক্সাম্পল নিয়েছিলাম, পায়াটা টেবিলকে ছেড়ে থাকতে পারে, টেবিল তার পায়াকে ছেড়ে থাকতে পারে না, পায়াটা তার টেবিলকে ছেড়ে থাকতে পারে। পায়াটা ইন্ডিপেন্ডেন্ট, টেবিলটা যখন তৈরি হয়নি তখনও পায়াটা ছিল, সেগুলোকে যোগ করে টেবিলটা তৈরি হয়েছে, তাহলে এক্সটার্নাল সম্পর্ক। কিন্তু সাবস্টেন্স ছাড়া অন্য ক্ষেত্রে যেটা কম্পোজিট, সেটা কিন্তু এক্সটার্নাল সম্পর্ক নয়, ইন্টারনাল সম্পর্ক, আলাদা করতে পারবে না। যেমন একটা কালার থাকলে একটা শেপ থাকবে, কালার থেকে শেপকে আলাদা করতে পারবে না। কালার সবসময় শেপ নিয়ে আসবে, এটা আলাদা করা যায় না, আর ওই শেপটা ওই কালারেরই হবে, এই দুটোকে আলাদা করা যায় না। ঠিক ওরকম টেবিল আর পার্টের মধ্যে মতো আলাদা করে পড়ে রইলো, সেরকমটা হয় না। এখন কেউ বলতেই পারে শেপটা তো আলাদা করতে পারি, একটা রুমালের কালার গোলাপি রঙের রুমাল, রুমালের কালারটা যদি পাল্টে দিয়ে শুধু রেক্ট্যাঙ্গুলার শেপটা রয়ে গেল। কিন্তু খেয়াল করতে হবে যে শেপ, এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ, শেপটা কিন্তু জাস্ট কনসেপ্ট, রেক্ট্যাঙ্গেল আঁকা যায় না। আমি একটা কবি ছড়া পোস্ট করব গ্রুপে, পড়ো সেটা নিয়ে, মাত্রা নিয়ে একটা ছড়া আছে, খুব খুব সুন্দর ছড়াটা, মানে
সায়েন্টিফিক, সেখানে কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে ধরা আছে। কারণ বলছে বিন্দু, বিন্দু তো তুমি আঁকতে পারো না, বিন্দু একটা কনসেপ্ট। বিন্দু মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, অস্তিত্ব আছে। এখন দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, তুমি এরকম জিনিস আঁকতে পারবে না। এবার দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, আঁকতে পারবে না কেন? তুমি খুব সূক্ষ্ম একটা পেন্সিল দিয়ে তুমি একটা ডট কাটলে, এবার আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম সে একটা বিশাল একটা উলার হ্রদের মতন বিশাল একটা জিনিস তুমি এঁকে ফেলেছো, যার দৈর্ঘ্য প্রস্থ আছে, যার সার্কামফারেন্স আছে। এখন সরল রেখা বিন্দুর সমষ্টি, বিন্দুই যদি আঁকতে না পারো, সরল রেখাও আঁকতে পারবে না। তাহলে এগুলো কনসেপচুয়াল। এই জন্য কালার থেকে তুমি কালারের শেপকে আলাদা করতে পারবে না, ঠিক যেমন ভাবে ফিজিক্যালি আলাদা করতে পারবে না। কিন্তু টেবিল থেকে টেবিলের পায়াটাকে ফিজিক্যালি আলাদা করতে পারবে। এই জন্য ওটাকে কান্ট ওখানে স্পষ্ট মানে উল্লেখ করছেন, এমফেসিস দিচ্ছেন না, কিন্তু উল্লেখ করছেন, করে বলছেন যে যখন আলাদা করা যায় তখন সম্পর্কটা এক্সটার্নাল, এবং সেটা সাবস্টেন্সের ক্ষেত্রে হয়। এটা তার আর্গুমেন্টের মানে একটা মেইন পয়েন্ট, এটার উপর দাঁড়িয়ে রয়েছে তার আর্গুমেন্টটা। এই জন্য সিম্পল সাবস্টেন্স মানতে হবে, এই দিকটা আমরা দেখে এসেছি। এবার দেখছি যে সিম্পল নেই, এই দিকটা কি আছে। নো কম্পোজিট থিং ইন দ্য ওয়ার্ল্ড কনসিস্টস অফ সিম্পল পার্টস। কম্পোজিটের সিম্পল পার্ট নেই। কম্পোজিট বলতে এখানে কিন্তু ওই আবার সাবস্টেন্স কম্পোজিট বুঝতে হবে। And nowhere in it does there exist anything simple. এবং কোনো কিছু সিম্পল নেই। ঠিক উল্টোটা ধরে কান্ট শুরু করেন, কারণ আমরা বলেছিলাম আর্গুমেন্ট গুলো রিডাকশিও আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট গুলো সাপোজ পড়ছি পৃষ্ঠা নাম্বার 477, সাপোজ এ কম্পোজিট থিং as substance, এই যে বলে দিলেন as substance consists of simple parts, তাহলে কি হবে? সিম্পল পার্ট আছে, ঠিক উল্টোটা ধরে শুরু করলাম। দাবিটা হচ্ছে সিম্পল পার্ট নেই, সিম্পল পার্ট আছে বললে কি হবে? বিকজ এভরি এক্সটার্নাল রিলেশন বিটুইন সাবস্টেন্সেস, সাবস্টেন্সের মধ্যে যে রিলেশন গুলো হয় সব এক্সটার্নাল রিলেশন। হেন্স এভরি কম্পোজিশন অফ দেম is possible only in space. External relation মানে কি? যেখানে স্পেসের রিলেশনটা হয়। There must exist as many parts of space as there are parts of composite things occupying it. তাহলে অনেক পার্ট আছে, ধরে নিচ্ছি আমরা এটা থেকে শুরু করছি, কম্পোজিটের অনেক পার্ট আছে, তাহলে যতগুলো পার্ট থাকবে স্পেসের তত অংশ থাকতে হবে, সেই অংশে পার্ট গুলো থাকবে। কিন্তু সমস্যা হলো স্পেসের তো কোনো পার্ট নেই, স্পেস তো এক। Hence, every composition of them is possible only in space. There must exist as many parts of space as there are parts of composite things occupying it. Now, space does not consist of simple parts. আমরা ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকেই দেখে এসেছি, স্পেস ওই রকম ফিজিক্যাল থিং এর মতো, বস্তুর মতন, টেবিল চেয়ারের মতন তার পার্টের সমন্বয় নয়, ওটা এক। স্পেসকে ভাগ ভাগ করে আমরা পার্ট বলি একটা স্পেসকে, কিন্তু স্পেস এক। পার্ট অফ স্পেস, স্পেসের ভাগ করি আমরা, স্পেসের পার্ট নেই। Thus, every part of the composite must occupy a space, but the absolute primary parts of the composite are simple. পার্ট কে আবার ভাঙো, পার্ট কে আরো টেবিলের পায়াটাকে ভাঙো, ভাঙতে 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 আরো সিম্পলে চলে যাব, গেল।
Thus, the simple occupies a space. তাহলে সিম্পলটা একটা, সিম্পল মানে পরমাণু জাতীয় কিছু ধরে নাও কল্পনায়, সেটা একটা স্পেস জুড়ে থাকবে। Now, since everything real that occupies a space contains within itself a manifold of elements external to one another, এইটা বুঝতে গেলে তোমাদের সেই লাইবনিজের আর্গুমেন্টটা বুঝতে হবে। অর্থাৎ যাই স্পেসে থাকে তার ভিতর ম্যানিফোল্ড থাকে, ম্যানিফোল্ড মানে একাধিক জিনিস থাকে, এবং একটা অপরের থেকে এক্সটার্নাল, এক্সটার্নাল মানে ওই একই মানে, আলাদা করা যায়। লাইবনিজ আর্গুমেন্টটা কি দিয়েছিলেন মনার পরীক্ষা প্রসঙ্গে? উনি আর্গুমেন্টটা দিয়েছিলেন যে ফিজিক্যাল অবজেক্টের সিম্পল পার্ট হতে পারে না। সেই আর্গুমেন্টটা এখানে দিচ্ছেন, বা কাছাকাছি একটা আর্গুমেন্ট দিচ্ছেন। বোঝাই যাচ্ছে আর্গুমেন্টটা লাইবনিজের আর্গুমেন্টের একটা রিপিটিশন। লাইবনিজ কি বলেছিলেন যে তুমি কম্পোজিটকে ভাঙতে থাকো, ফিজিক্যাল কম্পোজিটকে, সাবস্টেন্স, যেটা ফিজিক্যাল সাবস্টেন্স, ফিজিক্যাল তো এক্সটেন্ডেড, তুমি ভাঙো, ভাঙতে ভাঙতে সিম্পলে চলে এলে। তিনি আর্গিউ করছিলেন এগেনস্ট নিউটনিয়ান কনসেপ্ট অফ অ্যাটম, নিউটনের অ্যাটমের কনসেপ্টের এগেনস্টে আর্গিউ করছিলেন, বা যে কোনো কনসেপ্ট অফ ফিজিক্যাল অ্যাটম যেটা সিম্পল, যেটাকে আর ভাঙা যায় না। এখন লাইবনিজের বক্তব্য হচ্ছে যে সেটা তো একটা স্পেস জুড়ে থাকবে অ্যাটম, যেহেতু ফিজিক্যাল। এখন স্পেস জুড়ে থাকলে সেটা যত ছোটই হোক না কেন, স্পেসে থাকলে তাকে ভাঙা যাবে, কারণ তার এক্সটেনশন থাকবে। মেটেরিয়াল সাবস্টেন্সের ডেফিনিশনই হচ্ছে হ্যাভিং এক্সটেনশন, তার বিস্তৃতি আছে। যার বিস্তৃতি আছে তাকে ভাঙা যাবে। ভাঙা যাবেই মানে ওই এক্সটার্নাল সম্বন্ধে আছে অন্যের সাথে, তার অংশ আছে, অংশের সাথে তার এক্সটার্নাল সম্বন্ধ, তাকে ভেঙে ফেলা যাবে। লাইবনিজ বলছেন যে যদি বা আমরা এখন ফ্যাকচুয়ালি ভাঙতে না পারি, কনসেপচুয়ালি ভাঙতে পারবো। যেহেতু স্পেসে আছে, এবং স্পেসের যেহেতু একাধিক পয়েন্ট আছে, একটা এক্সটেনশন আছে মানে একাধিক পয়েন্ট আছে, একাধিক পয়েন্ট আছে মানে পয়েন্টগুলোকে, স্পেশাল পয়েন্টগুলোকে আলাদা করে ফেলা যাবে। তাহলে আমি ফার্দার সিম্পলে চলে যাব, তাহলে কোনোদিনই অ্যাবসলিউট সিম্পল সাবস্টেন্সে পৌঁছাতে পারবো না। আর্গুমেন্টটা ক্লিয়ার সবার কাছে? তাহলে পরের স্টেপটা বলবো। লাইবনিজ অ্যাবসলিউট সিম্পল মেটেরিয়াল সাবস্টেন্স তো হবে না, লাইবনিজ তাই বললেন যে অ্যাবসলিউট সিম্পল হবে। এর থেকে এটা প্রমাণিত হয় না অ্যাবসলিউট সিম্পল হবে না। অ্যাবসলিউট সিম্পল হবে, কিন্তু সেইটা এক্সটেন্ডেড হবে না, এক্সটেনশন থাকলেই ভাঙা যাবে। তাহলে যেটা অ্যাবসলিউট সিম্পল সেটা আনএক্সটেন্ডেড। তাই মনাডস, সেটা কনসাস। ডেকার্ট বলেছিলেন দুরকম হতে পারে, হয় এক্সটেন্ডেড না হয় আনএক্সটেন্ডেড। হ্যাঁ বল। বলছি যে অ্যাবসলিউট হলে তা মানে তার এক্সটেনশন থাকবে না, আর যদি এক্সটেনশন না থাকে তাহলে তাকে আমি ফিজিক্যাল অ্যাটম বলতে পারবো, মানে ফিজিক্যাল physical বলা যাবে পারবো না, ফিজিক্যাল তো বলতে ফিজিক্যাল ওটাই। বলি। তাই তো হ্যাঁ। বললেন যে সিম্পল থাকবে, সিম্পলে আপত্তি নেই, কিন্তু ফিজিক্যাল সিম্পল এই দুটো একসাথে চলে না। আর এই যুক্তিটাই যে অ্যাটমের এক্সটেনশন, এরকম একটা অনুরূপ যুক্তি আমরা ওই বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধিতে দেখেছি, যেখানে বলছে যে পরমাণুর সাথে যদি পরমাণু জোড়ে আর পরমাণু যদি দিক থাকে, সরংসতার যুক্তি। হ্যাঁ হ্যাঁ, সরংসতার যুক্তিটা। হ্যাঁ, ওটা বলেছে সত্যি ঠিক করে। আছে। এবং ওই ন্যায় দর্শনে এটা আছে, ন্যায় বৌদ্ধদের মধ্যে খুব ঝগড়া আছে। এই যে ধরো নৈয়ায়িক বলেন, একটা তুলনা দিয়ে বলছি, নৈয়ায়িক বলেন বিভু হচ্ছে সর্বমূর্ত সংযোগী। সর্বমূর্ত সংযোগী এবার হবে কি করে বিভূত্ব?
সব মূর্তকে সংযোগ করতে হবে, মানে সব পরমাণু, সব টেবিল চেয়ার সব সংযুক্ত। সাধারণভাবে মনে হয় যে বেশ বুঝতে পারছি, কিন্তু লজিক্যালি বুঝতে চেষ্টা করো, কি করে হবে? সংযোগটা কোথায় হয়? একই জায়গায় হয় না বিভিন্ন জায়গায় হয়? তুমি বললে দেশের বিভিন্ন জায়গায় সংযোগ, এখানে টেবিল, ওখানে চেয়ার, সেখানে ওটা। তাহলে তুমি কি মানলে? দেশের বিভিন্ন অংশ মানলে, তাহলে দেশ অবয়বী হয়ে যাবে। দেশ তো অবয়বী নয়। বুঝতে পারছো সমস্যাটা? দেশের অংশ। হ্যাঁ, আরেকবার রিপিট করুন ন্যায়ের যুক্তি। ন্যায় বলছেন, ন্যায়ের বিরুদ্ধে বলা হচ্ছে এখানে, কিন্তু ন্যায়ের বক্তব্যটা ছিল যে বিহু মানে সর্বমূর্ত সংযোগী, তাই তো বিভূত? এবার সর্বমূর্ত সংযোগী, মূর্ত পদার্থ কি? যেটা কোনো কালে থাকে কোনো কালে থাকে না, বা কোনো দেশে থাকে কোনো দেশে থাকে না, সেটা হচ্ছে মূর্ত। তাহলে পরমাণু মানে যা কিছু নিত্য, তাছাড়া মানে যা কিছু নিত্য নয়, আহ মানে যা কিছু পরিচ্ছিন্ন তাই হচ্ছে মূর্ত। যেমন মন নিত্য, পরমাণু নিত্য, তবুও তা মূর্ত। টেবিল চেয়ার ইত্যাদি যাবতীয় নিত্য, কিন্তু আত্মা, দেশ, কাল এগুলো বিভু। বিভু মানে সর্বমূর্ত সংযোগী, তাদের সব মূর্ত পদার্থের সঙ্গে সর্বদা সংযোগ থাকে। এইবার সমস্যাটা হবে ন্যায় দর্শনে। সমস্যাটা হচ্ছে সর্বমূর্ত সংযোগী কি? সংযোগটা কিভাবে হয়? সংযোগ যেই বলছো, সংযোগ ব্যাপবৃত্তি ধর্ম, এটা পড়েছো তোমরা, সরি, অব্যাপবৃত্তি ধর্ম। অব্যাপবৃত্তি ধর্ম মানে তার একটা ব্যাপ্তি আছে, কিন্তু সব জায়গায় জুড়ে থাকে না। যেমন কপি সংযোগ, বৃক্ষের শাখায় আছে মূলে নেই, অব্যাপবৃত্তি ধর্ম। অব্যাপবৃত্তি ধর্মের একটা ব্যাপ্তি আছে, ওই শাখা পর্যন্ত ব্যাপ্তি, মূল পর্যন্ত ব্যাপ্তি নেই। তাহলে এই যে সর্বমূর্ত সংযোগী, তারপরে সর্বমূর্তের সংযোগ আছে, প্রতিটা সংযোগের একটা ব্যাপ্তি আছে। এখন এই প্রতিটা সংযোগের ব্যাপ্তি একই জায়গায়, তো একই জায়গায় দুটো জড় বস্তু থাকতে পারে না, হতে পারে না। তাহলে তোমায় কি বলতে হবে? দেশের বিভিন্ন অংশে সংযোগ আছে, এ বলা ছাড়া তোমার কোনো উপায় নেই। তাহলে কি মানলে? দেশের অংশ আছে। তাহলে দেশের অংশ আছে, দেশটা হলো অংশী, তার অংশ আছে। যেমন অবয়বীকে বলা হয় অংশী, তার অবয়ব আছে। অবয়ব সংযোগে অংশীর উৎপন্ন বা অবয়বীর উৎপত্তি হয়, তেমনি খণ্ডদেশের সংযোগে মহাদেশের উৎপত্তি হবে, অবয়বী হয়ে যাবে। অবয়বী হয়ে গেলে অনিত্য হয়ে যাবে। অবয়বী মাত্রই অনিত্য, অবয়বী দ্রব্য মাত্রই অনিত্য, অনিত্য হয়ে যাবে দেশ। সাংঘাতিক সমস্যা দেশের অংশ মানতে গেলে। যেহেতু এটা এক্সটেন্ডেড দেশটা, আর এক্সটেনশন অংশ না মেনে তুমি সংযোগ মানতেও খুব সমস্যা। সংযোগ তুমি কি করে মানবে? সংযোগ মাত্রই একটা এক্সটেন্ডেড ধর্ম, জড়ের ধর্ম সংযোগ, দুটো জড়ের ধর্ম, জড়বস্তু ধর্ম, জড়বস্তু মাত্রই এক্সটেন্ডেড। আমরা সাধারণ অভিজ্ঞতায় তাই দেখি যে সংযোগটা কোনো একটা বিস্তার জুড়ে হয়। টেবিলের সাথে কাপের সংযোগ বা প্লেটের সাথে কাপের সংযোগ, সেটা একটা প্লেটের সব জায়গায় কাপের সংযোগ নেই, একটা জায়গা জুড়ে হয়, সেটা তো তোমায় মানতেই হবে। কাজে ন্যায় দর্শনে সর্বমূর্ত সংযোগীর এই একটা সমস্যা হয়ে যাবে। পরের কথা, এই সর্বমূর্ত সংযোগে এই জায়গায় সংযোগ ওই জায়গায় সংযোগ তো বলতে দিলাম না, তাহলে কি করে সংযোগ বলবে বলো? এই প্রবলেমটা বৌদ্ধরা ধরেছেন।
যে পরমাণু সঙ্গে তাহলে ছটা 6টা অংশ মানতে হবে। পরমাণুর অংশ মানলে তো পরমাণু যেহেতু বিস্তৃত, তার 6টা অংশ, যেটা বিকি বলছিল, কারণ তার 6 দিক থেকে তার সঙ্গে পরমাণু যুক্ত হতে পারে, 6টা অংশ মানতে হবে। 6টা অংশ মানলে পরমাণু আর সিম্পল থাকে না। এক্সটেন্ডেড জিনিস হলেই তার অংশ মানতে হবে, এবং তাতে তার একাধিক অংশ আছে, একাধিক অংশে একাধিকের যোগ হতে পারে, এবং একাধিক অংশ আলাদা করে দিতে হতে পারে। কারণ আরো মূলে গিয়ে প্রশ্নটা করছেন, এক্সটেন্ডেড সাবস্টেন্স হলেই তার একাধিক অংশ থাকবে, এবং তার একাধিক অংশের সাথে একাধিক অংশ এক্সটার্নাল সম্পর্ক হবে, মানে আলাদা করা যায়। এই জায়গাটা কান্ট ধরছেন। লাইবনিজ ওই জন্য আর ঝামেলা রাখলেন না, দেখে বললেন একদম সিম্পল আছে, সিম্পলটা থাক, সিম্পল নেই এটা বলছি না, কিন্তু সেটা এক্সটেন্ডেড নয়। এখানে যেটা বলা হচ্ছে, ক্লেমটা হচ্ছে সিম্পল নেই, সিম্পলটাকেই তুলে দেওয়া হচ্ছে। কারণ সিম্পলটা ওই লাইবনিজের মতন রাস্তায় যাওয়া হচ্ছে না, যে সিম্পল আছে কিন্তু সিম্পলটা আনএক্সটেন্ডেড, এই জায়গায় যাওয়া হচ্ছে না, অত দূর পর্যন্ত যাওয়া হচ্ছে না। ওটা একটা মেটাফিজিক্যাল ক্লেম। সিম্পলটা যে আনএক্সটেন্ডেড, এটা কি করে প্রমাণ করবে? এটা প্রমাণ করার কোনো রাস্তা নেই। কাজে মেটেরিয়াল থেকে নন মেটেরিয়াল কনসাসনেস পেয়ে গেলে ব্যাক ক্যালকুলেশনে এটা তো হবে না। ব্যাক ক্যালকুলেশনে তুমি মেটেরিয়ালই পাবে, তাহলে সেটা স্পেস জুড়ে থাকবে। আবার জায়গাটা পড়ি, দাস the simple occupies a space. Now, since everything real that occupies a space contains within itself a manifold of elements external to one another, বুঝতে পারছো আর্গুমেন্টটা কোন দিকে যাচ্ছে? যাই দেশ জুড়ে থাকবে, তার এক্সটার্নাল পার্টস থাকবে, অংশ থাকবে, দেশ জুড়ে যা থাকে, and hence is composite. তাহলে সেটা কম্পোজিট হয়ে যাবে, সেটাকে আর সিম্পল বলা যাবে না। And indeed, as a real composite, it is composed not of accidents, for they cannot be external to one another apart from substances. বলছেন তাদের সাবস্টেন্সই হতে হবে, but therefore of substances. সাবস্টেন্স ছাড়া অন্যর কথা কিছু কিন্তু এখানে বলা হচ্ছে না, সেগুলো ওই নন সাবস্টেন্সিয়াল, ওই কনসাসনেস এরকম বলা হচ্ছে না। এটা রুল আউট করে দিলেন কান্ট, তার পার্ট ওরকম হতে পারে না, রুল আউট করে দিলেন। তাই লাইবনিজকে ওখানে আবার ছেড়েও দিলেন, লাইবনিজের আর্গুমেন্টের একটা পার্ট ধরলেন, আর একটা পার্টটা ছেড়ে দিলেন, কেটে দিলেন। Thus the simple would be a substantial composite. তাহলে সিম্পলটাকেও তোমার কম্পোজিট বলতে হবে, which contradicts itself. লাইবনিজ এই পয়েন্টটাই ধরেছিলেন, যে মেটেরিয়াল সাবস্টেন্সটাকে যদি তুমি বলো সিম্পল সাবস্টেন্স, সিম্পল আর সাবস্টেন্স, সিম্পল আর মেটেরিয়াল এই দুটো একসঙ্গে যায় না, সেলফ কন্ট্রাডিক্টরি। মেটেরিয়াল মানে এক্সটেন্ডেড, অ্যান্ড সিম্পল মানে এক্সটেন্ডেড হ্যাভিং পার্টস, আর সিম্পল মানে নট হ্যাভিং পার্টস। হ্যাভিং পার্টস অ্যান্ড নট হ্যাভিং পার্টস এই দুটো একসাথে যায় না, কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি। সেই আর্গুমেন্টটা এখানে বললেন, কিন্তু লাইবনিজ যে লিপটা নিলেন, জাম্পটা নিলেন, সেটা হবে না। সাবস্টেন্স থেকে আমি মানে মেটেরিয়াল থেকে ইমেটেরিয়াল পেয়ে গেলাম থটে, এইটা করা যাবে না, মেটেরিয়াল থেকে তোমার মেটেরিয়ালই পেতে হবে। They cannot be external to one another apart from substance. সাবস্টেন্স ছাড়া এক্সটার্নাল হতে পারে না, কিন্তু এখানে একটা এক্সটার্নাল রিলেশনের কথা বলা হচ্ছে। আচ্ছা,
এখন তুমি বলতে পারো কেন আমি রংটাকে দুভাগে, ওই যে রঙের প্যাচটাকে দুভাগে ভাগ করে ফেললাম? এটা করা যায় না। তুমি যেটা করলে রঙিন বস্তুটাকে দুভাগে ভাগ করলে। রংটাকে দুভাগে ভাগ করা যায় না। রংটা এক্সটেন্ডেড হয়ে রয়েছে, তুমি রংটাকে দুভাগে ভাগ করে দিতে পারবে না। যত চেষ্টা করো টেবিলের রংটাকে দুভাগে ভাগ করবে, আসলে টেবিলটাকে মাঝখান থেকে কেটে দুভাগে ভাগ করতে হবে। তুমি একটা হালকা প্লাই তুলে ফেললে টেবিলের ওপর থেকে, দুভাগে ভাগ করলে, তবু রংটাকে ভাগ করতে পারলে না, প্লাইটাকে ভাগ করলে। কাজে ভাগটা সবসময় সাবস্টেন্সের হবে। আচ্ছা, এইবারে দ্য সেকেন্ড প্রপোজিশন কি ছিল? নোহোয়ার ইন ইট ডাজ দেয়ার এক্সিস্ট এনিথিং সিম্পল। এটা স্ট্রঙ্গার ক্লেম, দ্বিতীয় ক্লেম গুলো সাধারণত স্ট্রঙ্গার আমরা দেখেছি। কোথাও সিম্পল নেই। The second proposition of the antithesis, that in the world nothing at all exists that is simple, জগতে কোনো কিছু সিম্পল নেই, is here supposed to signify only this. সিম্পল নেই বলতে কি বোঝায় সেটা কান্ট বুঝিয়ে দিচ্ছেন। জগতে সিম্পল নেই বলতে কি বোঝায়? The existence of the absolute simple cannot be established by any experience or perception. অ্যাবসলিউট সিম্পলের অস্তিত্ব কোনো এক্সপিরিয়েন্স বা পারসেপশন দিয়ে প্রমাণ করা যাবে না। এবং কান্ট কিন্তু এম্পিরিসিস্টদের সঙ্গে একটা জায়গায় কিছু দূর পর্যন্ত একমত, যে যেগুলো এক্সিস্টেন্সিয়াল থিং, যেগুলো ডাইনামিক সিস্টেমের অন্তর্গত, সেগুলোর মূলে আছে ইনটুইশন, এক্সপিরিয়েন্স, না হলে হবে না, এবং এম্পিরিক্যাল ইনটুইশন। আর যেগুলো ম্যাথমেটিক্যাল সিস্টেমের মধ্যে আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে না, সেগুলোর ক্ষেত্রে পিওর ইনটুইশন কাজ করবে নাম্বারস এর ক্ষেত্রে। কিন্তু জিওমেট্রির ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে পিওর ইনটুইশন কাজ করবে, কিন্তু যেগুলো ডাইনামিক্যাল সিস্টেমের মধ্যে আছে সেখানে কিন্তু আলটিমেটলি আমাদের এম্পিরিক্যাল ইনটুইশন লাগবে। তাই জন্য বলছেন অ্যাবসলিউট সিম্পল এটাকে কোনো এক্সপিরিয়েন্স দিয়ে এস্টাবলিশ করা যায় না, মানে কোনো এম্পিরিক্যাল ইনটুইশন নেই এখানে, whether external or internal, বাইরেও নেই ভিতরেও নেই। লাইবনিজ গেলেন, অ্যাবসলিউট সিম্পল আমাদের বাইরেও এক্সপিরিয়েন্স হয় না, ভিতরেও এক্সপিরিয়েন্স হয় না। কেন বলছেন ভিতরেও এক্সপিরিয়েন্স হয় না? হ্যাঁ, আমার এক মুহূর্তের একটা দুঃখ, এক মুহূর্তের একটা চিন্তা, দেখো অ্যাবসলিউট সিম্পল নয়। চিন্তার বিষয় আছে, দুঃখের একটা টাইমের বিস্তৃতি আছে, দুঃখের একটা তীব্রতা আছে, চিন্তারও তীব্রতা আছে, গভীর চিন্তা করছি না হালকা চিন্তা করছি। কাজে অ্যাবসলিউট সিম্পল নয়, কোনোখানে অ্যাবসলিউট সিম্পল নেই। আমার কোনো এক্সপিরিয়েন্সে অ্যাবসলিউট সিম্পল ধরা পড়ে না। ওই কান্ট বলেছিলেন ম্যাগনিটিউড থাকতে হবে, ম্যাগনিটিউড থাকা মানেই অ্যাবসলিউট সিম্পল নয়। সেটা যারই ম্যাগনিটিউড আছে সেটা অ্যাবসলিউট সিম্পল নয়। দুরকম ম্যাগনিটিউডের কথা বলেছিলেন, একটা হচ্ছে টেম্পোরাল ম্যাগনিটিউড আর একটা বলেছিলেন স্পেশিয়াল ম্যাগনিটিউড। যারই ম্যাগনিটিউড আছে সেটা অ্যাবসলিউট সিম্পল নয়। লজিক্যালি আমরা মোমেন্টস বলে কথা বলি, ক্ষণ নিয়ে কত আলোচনা, ক্ষণিকত্ববাদ, কিন্তু তুমি যখন এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করছো তখন ক্ষণের কনসেপ্টটাই প্রবলেমেটিক। ফাটাফাটি বিচার আছে। কখনো কোনো পণ্ডিত মানুষকে সঙ্গে পেলে পড়ে দেখো,
আত্মতত্ত্ব বিবেক বলে উদয়নাচার্যের যে গ্রন্থ আছে, সেই গ্রন্থে ওপর টিকা লিখেছেন রঘুনাথ শিরোমণি, দ্বিধীতি টিকা। সেই দ্বিধীতি টিকা অত্যন্ত দুরূহ, নিজে নিজে পড়তে পারবে না। দীননাথ ত্রিপাঠীর একটা বাংলা অনুবাদ ওই অংশটার উপরে আছে, পুরো গ্রন্থটার উপরে নেই, একটা অংশের উপর আছে। এবং এনএস ড্রাভিডের একটা অনুবাদ আছে ইংলিশে, কিন্তু কোনোটাই সাফিসিয়েন্ট নয়। সময় থাকলে ধৈর্য ধরে পড়ে দেখো। মানে এত ডিফিকাল্ট আর্গুমেন্ট গুলো যে কোনো কারোর কাছে বসে না শিখলে সেই আর্গুমেন্ট গুলো শেখা যায় না। এখন সেখানে ওইটা নিয়ে আলোচনা হচ্ছে ক্ষণিকত্ব বাদ স্বীকৃত হতে গেলে তো ক্ষণকে প্রমাণ করতে হবে। তো ক্ষণকে কি করে প্রমাণ করবে, এটা একটা মেইন প্রবলেম। সত্যি করে এক্সপিরিয়েন্স দিয়ে ক্ষণকে প্রমাণ করা যায় না। তুমি বললে 1 সেকেন্ডটা একটা ক্ষণ, আগে ক্ষণকে কিভাবে ব্যাখ্যা করা হতো, এই প্রহর ওই প্রহর সেই প্রহর, তারপর ঘটিকা, তারপরে আবার বিলাইতি সিস্টেম এলো যে মিনিট ইত্যাদি ক্ষণ, তারপরে সেকেন্ড। এখন জানি আমরা সেকেন্ড কেউ ভেঙে ফেলা যায়, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এবং কোনো ভাঙার কোনো শেষ নেই। কাজে এক্সপিরিয়েন্সে কোনো ক্ষণ ধরা পড়ে না, ক্ষণটা কনসেপচুয়াল। ঠিক তেমনি এক্সপিরিয়েন্সে ম্যাগনিটিউড ছাড়া কোনো এক্সটেন্ডেড থিং ধরা পড়ে না, তার কোনো একটা নির্দিষ্ট ম্যাগনিটিউড থাকবে। তাহলে ওই যে লাইবনিজের কনসেপ্ট যে সিম্পল পাবো, কোথায় পাবো? কনসাসনেসে পাবো, মানে মাইন্ডে পাবো সিম্পল। কান্ট বলছেন ওরকম সিম্পল হবে না। যে সিম্পলের কথাই বলবে আমি দেখাবো তার একটা ম্যাগনিটিউড আছে, একটা সময় জুড়ে সেটা আছে। সময় জুড়ে থাকা মানেই তাকে ভেঙে ফেলা যাবে, তার থেকে ক্ষুদ্রতর ইউনিটে ভেঙে ফেলা যাবে। এটাই হচ্ছে কন্টেনশন। কাজে লাইবনিজকে ওই আর্গুমেন্টটা নিলেন, কিন্তু লাইবনিজের আর্গুমেন্টের সেকেন্ড পার্টটাকে খণ্ডন করে দিলেন। লাইবনিজ ভাবছিলেন যে মানে মেটেরিয়াল সিম্পল বললে আমার অসুবিধা হবে, কিন্তু কনসাস সিম্পল বললে অসুবিধা হবে না। কান্ট বললেন কোনো ক্ষেত্রেই তুমি বাঁচতে পারবে না, মেটেরিয়াল সিম্পল বললেও অসুবিধা হবে, কনসাস সিম্পল বললেও অসুবিধা হবে, সেটাকেও ভাঙা যাবে। চলো এগোই। The existence of absolute simple cannot be established by any experience or perception, whether external or internal. Internal perception হোক বা external perception হোক। External perception মানে physical objecটের কথা বললেন, internal perception মানে ওই monads এর কথা বললেন। And the absolutely simple is thus a mere idea. তাহলে অ্যাবসলিউট সিম্পল বলে কিছু খুঁজে পাওয়া যাবে না, এটা কেবলমাত্র আইডিয়া। কারণ কান্টের ক্ষেত্রে এক্সিস্টেন্স থাকতে গেলে, কোনো কিছু থাকতে গেলে সেখানে কিন্তু যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনটুইশন। ইনটুইশন ছাড়া এক্সিস্টেন্স প্রুভড হয় না। তো ইনটুইশনই নেই সিম্পলের, এক্সিস্টেন্স থাকবে কোথা থেকে? Whose objective reality can never be established in any possible experience. খুব ক্লিয়ার, তোমাদের কাছে এটা অসুবিধা এখন আর লাগছে না। And hence in the exposition of appearances it has no application or object. কাজেই যেহেতু এরকম এক্সিস্টেন্স খুঁজে পাওয়া যাবে না, কাজেই বাহ্য বা আন্তর কোনো বিষয়ের ব্যাখ্যায় এরকম সিম্পলের কথা বলা যায় না, এর সাহায্য নিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না। For if we assumed that this transcendental idea, transcendental কেন? এক্সপিরিয়েন্সে ধরা যায় না তাই transcendental, this transcendental idea of the simple could find an object in experience, then empirical intuition of some such object would have to be recognized.
তাহলে যদি এই আইডিয়ার মতন কোনো অবজেক্ট থাকতে হয় তাহলে আমাদের এক্সপিরিয়েন্সে নিশ্চয়ই ধরা পড়বে সেটা। না হলে অন্তত এটুকু বলা যায় আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে সেরকম অবজেক্ট হয় না। এবার কেউ বলতে পারেন এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে হয় না, তাতে কি ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে হয়? ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডের ওই অবজেক্ট এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে অবজেক্টের পার্ট, এটা তুমি বলতে চেষ্টা করো। কারণ আগেই দেখিয়েছেন এই চালাচালিটা হবে না, এই নোমেনা ফেনোমেনার চালাচালিটা হবে না, কারণ কজালিটি নোমেনা থেকে ফেনোমেনা, ফেনোমেনা থেকে নোমেনায় আসতে পারবে না। এটা কান্ট আগেই বলেছেন। কজালিটি পুরোপুরি, পার্টগুলো তো কজ, অবয়বটা কজ, অবয়বীটা এফেক্ট, তাহলে কজ এফেক্ট নোমেনা ফেনোমেনা জুড়ে হচ্ছে, এরকম ভাবে হয় না। কারণ কজালিটি ইটসেলফ নোমেনাতে যায় না, ফিনোমেনায় কনফাইন্ড। হ্যাঁ, আমাদের স্পেকুলেটিভ থট কজালিটিকে নোমেনাতে নিয়ে যায়। আমরা আলটিমেট কজ খুঁজি, পরের আর্গুমেন্টেই খুঁজবো, নিয়ে যায়, কিন্তু কান্ট সেখানে বলবেন সেখানে ফ্যালাসি হয়। কিভাবে হয় সেটা দেখাবেন। কাজে কজালিটিকে তুমি এই ওয়ার্ল্ড ওই ওয়ার্ল্ডের, দুই ওয়ার্ল্ডের পা দিয়ে, দুই নৌকায় পা দিয়ে রাখতে পারবে না। কাজেই কারণ এটুকু দেখি এখানে সন্তুষ্ট যে এই ওয়ার্ল্ডে সিম্পল, অ্যাবসলিউট সিম্পল, কোনো কিছুকেই অ্যাবসলিউট সিম্পল বলেন। তাহলে প্রথম পক্ষটা কি দেখানো হলো? কম্পোজিট মেটেরিয়াল অবজেক্ট সিম্পল, তার সিম্পল পার্ট থাকতে পারে না। দ্বিতীয়টায় বলা হলো কোনো সিম্পল থাকতে পারে না, স্ট্রঙ্গার ক্লেম। ফর ইফ we assumed that this transcendental idea could find an object in experience, ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া তার এক্সপিরিয়েন্সের অবজেক্ট আছে, এরকম যদি বলতে চাও তাহলে তার ইনটুইশনও থাকতে হবে, থাকে না? Then empirical intuition of some such object would have to be recognized, an intuition containing absolutely no manifold, whose elements are eternal, external to one another and bound into a unity. তাহলে সিম্পলের আমাদের ইনটিউশন হতে হবে যেটা আস্তে আস্তে অন্যর সাথে এক্সটার্নালি যোগ হয়, যেমন টেবিলের পায়াগুলো যোগ করে উপরেরটা যোগ করে টেবিলটা হয়, সেরকম ভাবে যোগ করে হয়। সেই সিম্পলটা, পায়ার এক্সপিরিয়েন্স আলাদা করে এক্সপিরিয়েন্স আমার হয়, কিন্তু ওরকম অ্যাবসলিউট কিছুর এক্সপিরিয়েন্স হয় না যেটা জুড়ে জুড়ে কম্পোজিটটা হয়। আমাদের সব এক্সপিরিয়েন্সই ম্যানিফোল্ডের এক্সপিরিয়েন্স, কারণ এটা বলছে। ম্যানিফোল্ড মানে ওই মেনি কথাটা আছে, যদিও বানানটা আলাদা। ম্যানিফোল্ড, তো ম্যানিফোল্ডের মধ্যে অনেক কিছু থাকে। একটা কালার হলেও তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা এক্সটেনশন থাকবে, একটা পার্টিকুলার হিউ এর কালার হতে হবে। ব্লু মানে যে কোনো ব্লু নয়, আমরা কত রকম ব্লু করি, স্কাই ব্লু, ওশান ব্লু, নেভি ব্লু, কত কিছু করি ব্লুর। এবং আমরা এমন এমন ব্লুর শেড ভাবতে পারি যে ব্লু গুলোর, ইনফ্যাক্ট দেখিও যেগুলো ঠিক কোন ব্লু সেই ব্লুটার কোনো নাম নেই, এত রকমের ব্লু শেড হতে পারে। Complete impossibility in any intuition of an object, but this intuition is definitely required for absolute simplicity. এরকম একটা ইনটুইশন থাকা দরকার, কিন্তু হয় না। It follows that this simplicity cannot be inferred from any perception. এই সিম্পলিসিটি কোনো পারসেপশন থেকে ইনফার করা যে যাবে না, সেটা কান্ট আগেই দেখিয়ে এলেন। Whatever it might be. Since therefore nothing can ever be given as an absolutely simple object in any possible experience,
but the world of sense must be regarded as the sum total of all possible experiences. Nothing simple is given anywhere in it. তাহলে ওয়ার্ল্ডে যা কিছু আছে সবই ম্যানিফোল্ড, সিম্পল নেই। এম্পিরিসিস্টরা ভেবেছিলেন আমার ইমিডিয়েট যে ফিলিং স্টেট গুলো সেগুলো সিম্পল, বা সিমিং স্টেট গুলো সেগুলো সিম্পল। সিমিং স্টেট কিরকম? আমি যদি বলি ইট সিমস টু বি ব্লু, ইট ইজ ব্লু বলছি না, ইট সিমস টু বি ব্লু, এটা সিম্পল এক্সপিরিয়েন্স। কান্ট বলছেন ওরকমও হবে না। এখানে এম্পিরিসিস্টদের কাটলেন, র্যাশনালিস্ট লাইবনিজকেও কাটলেন। অ্যাবসলিউট সিম্পল কোনোটা হবে না, কোনটাকেই দাঁড় করানো যাচ্ছে না। The second proposition of the antithesis goes much further than the first. এটা আমরা আগেই বলেছি। দ্বিতীয়টার ক্লেমটা অনেক বেশি। Since the first banishes the simple only from intuition of the composite. প্রথমটা শুধু কম্পোজিটের ইনটুইশন থেকে সিম্পলকে বাদ দিচ্ছে, while the second on the other hand does away with the simple in the whole of nature. পুরো নেচার, দ্বিতীয়টা পুরো নেচার থেকেই সিম্পলকে বাদ দিচ্ছে। নেচারের মধ্যে কোথাও সিম্পল থাকতে পারবে না, সেটা ইনার হোক, ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, কোথাও থাকতে পারবে না। Hence also it could not have been proved from the concept of a given object of outer intuition of the composite, but only from its relation to a possible experience in general. তাহলে সিম্পলের কথাটা আমরা বলতে পারি পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল। কারণ এই কথাটা বারবার করে বলবেন, পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল। একটা হচ্ছে পসিবল এক্সপিরিয়েন্স আর পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল। এই কনসেপ্টটা পসিবল এক্সপিরিয়েন্স থেকে পাই না, সেটা উনি দেখালেন। কিন্তু কনসেপ্টটা তো আছে আমাদের, অ্যাবসলিউট সিম্পলের একটা কনসেপ্ট আছে। আমরা বুঝি অ্যাবসলিউট সিম্পল বলতে কি বোঝায়, একদম ননসেন্সিক্যাল কথা নয়। কেন বুঝি? পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল এর থেকে বুঝি। কিভাবে বুঝি? কোনো পার্টিকুলার অবজেক্ট ধরছি না, ধরছি যে কোনো কম্পোজিট, একদম দেখো জেনারেলি বলছি, যে কোনো কম্পোজিট তার সিম্পল পার্ট আছে, এইভাবে সিম্পলকে বুঝি। সেটা ভাঙতে ভাঙতে থাকলে একটা সিম্পলের জায়গায় যাব। তাহলে পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল, কিন্তু কোনো পার্টিকুলার এক্সপিরিয়েন্সকে ধরলেই তুমি সিম্পলে পৌঁছাতে পারবে না, বা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সকে ধরলেও তুমি সিম্পল পাবে না। অ্যাকচুয়াল কোনো এক্সপিরিয়েন্সকে ধরে তুমি সিম্পলে যেতে পারবে না। পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেলকে ধরে তুমি সিম্পলে যেতে পারবে, কিন্তু সেগুলো তো কান্ট বলবেন সেগুলো ফ্যালাসি। পসিবল এক্সপিরিয়েন্সকে ধরে নিয়ে তুমি যে আর্গুমেন্ট দেবে সবই ফ্যালাসিয়াস আর্গুমেন্ট। মানে পসিবল এক্সপিরিয়েন্সকে ধরে নয়, ভুল বললাম, পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল কথাটা একদম মুখস্থ করে নোট করে রেখে দাও। পসিবল এক্সপিরিয়েন্সকে ধরে যে আর্গুমেন্ট দেবে সেগুলো ফ্যালাসিয়াস আর্গুমেন্ট নয়। আমি জানি যে ডিমটা আমি খাচ্ছি সেটা একটা মুরগির পেট থেকেই বেরিয়েছে, এটা পসিবল এক্সপিরিয়েন্সের থেকেই আমি আর্গুমেন্টটা দিচ্ছি, কারণ আমরা জানি একটা কজাল রিলেশন আছে। তাহলে আমি অ্যাকচুয়াল থেকে একটা পসিবল এক্সপিরিয়েন্সের দিকে চলে গেলাম, ভ্যালিড আর্গুমেন্ট। কিন্তু পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল সেটা কি? সবকিছুর একটা কজ আছে, আলটিমেট কজ আছে, এটা পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল। কোন জিনিস ধরে বলছি না, জিনিস ধরে বললে আমি কারণটা খুঁজে পাবো, কিন্তু ওইখানে কারণটা খুঁজে আর পাবো না। যে সবকিছুর একটা কজ আছে, যেখান থেকে যেটার কোনো কজ নেই, এটা পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল। সেটার থেকে তুমি আলটিমেট কজ বা প্রাইমারি কজ এ পৌঁছাচ্ছ, এটা ইনভ্যালিড, এর করেসপন্ডিং ইনটুইশন পাবে না। আচ্ছা,
আমরা কি পরের আর্গুমেন্টে আজকে ঢুকবো? দেখো এখানে কান্টের খুব ইন্টারেস্টিং কথা কিছু বলছেন। আমার মনে হচ্ছে একটু একটু বলি, খুব ইন্টারেস্টিং কথা। আমি যে কথাগুলো বলছি সেগুলো যে আমি বানিয়ে বানিয়ে জুটছি তা নয়, কান্ট এখানে নিজেই সেরকম কথা বলেছেন। পরে ব্যাখ্যাগুলো একটু যদি পড়ো, ব্যাখ্যাগুলো সব আমি ধরে ধরে পড়ছি না, তো সেখানে দেখবে আমি যে কথাগুলো বলছি সেগুলো কান্টের ব্যাখ্যার মধ্যে রয়েছে, যেখানে রিমার্কস বলে বলছেন। When I talk about a whole which necessarily consists of simple parts, I understand thereby a substantial whole only as a proper composite. যখন পার্টের কথা বলি, হোল আর পার্টের কথা বলি, তখন আমি বুঝি হোলটা হচ্ছে অবয়বী আর তার অবয়ব আছে। As a contingent unity of a manifold that, given as separated, at least in thought, is posited in a reciprocal combination and thereby constitutes one unity. এখানে কতগুলো কথা বললেন যে যখন পার্ট হোল এইভাবে বুঝছি, তখন বুঝছি যে পার্ট গুলো এক্সটার্নালি যোগ হয়, এটার সাথে ওটা যোগ হয়ে কম্পোজিটটাকে তৈরি করে। এখানে ওই যে কান্ট যেটা বলেছিলেন রেসিপ্রোকাল কজালিটি বা কমিউনিটি, সেই কনসেপ্টটা আসে পার্ট হোলের সম্পর্কে। দেখো মানে পার্ট হলে দু রকমের সম্পর্ক হতে পারে, একটা কজাল সম্পর্ক, একটা কজাল চেইন। সেটা চেইনটা পুরোটা একটা হোল আর পার্ট গুলো তার কজ এফেক্ট করে আছে, আগে পরে করে আছে, এটা একরকম ওই কজালিটিটা। আর এক রকম হচ্ছে রেসিপ্রোকাল কজালিটি। নৈয়ায়িক দু রকম কজালিটি মেনেছেন। রেসিপ্রোকাল কজালিটি দুটো একসাথেই আছে। দেখো পার্ট গুলো কজ, হোলটা তার এফেক্ট। পার্টস গুলো একসাথে আছে এবং পার্ট আর হোল একসাথেই আছে, কজ এফেক্ট একসাথে আছে। কারণ এটাকে আলাদা ক্যাটেগরি বলছেন, যেটা রেসিপ্রোকাল কজালিটি। পার্টটা হোলকে ছেড়ে থাকতে পারবে না, ইন দ্য সেন্স দ্যাট সেটা আর হোলের পার্ট হবে না, আর হোলটা পার্টকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে সেটা আর হোল হবে না। পার্টটা হোলকে ছেড়ে থাকতে পারে, নৈয়ায়িকও বলবেন, কান্টও বলবেন, কিন্তু সেটা আর হোলের পার্ট নয়। সেটাকে আর টেবিলের পায়াটাকে আর মানে টেবিলের অংশ বলা যাবে না, ওটা অংশ কিন্তু টেবিলের আর অংশ নয়, আলাদা করে ফেললে। সবটা একসাথে থাকলে পরস্পর উভয়ের উপর নির্ভরশীল। টেবিলের পায়াটা টেবিলের পায়া হয় যখন ওটা টেবিলটা পুরোটা থাকে, আর টেবিলটা থাকে যখন পায়াগুলোও থাকে। তাহলে দুজনেই দুজনের উপর নির্ভরশীল কান্টের দিক থেকে। নৈয়ায়িকের দিক থেকে নির্ভরশীলতা একদিক থেকে, হোলটা পার্টের উপর নির্ভর করে। কান্ট বলছে না, এটা রেসিপ্রোকাল কজালিটি, দুটো দুটোর উপর নির্ভর করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরো কিছু কথা আছে পরে, পুরোটা পড়ার সময় নেই। আমরা রিমার্ক অন দ্য সেকেন্ড অ্যান্টিথিসিসে চলে যাচ্ছি, পেজ 479। সেখানে against the proposition that matter is infinitely divisible, একদম লাইবনিজের ভাষা বলছেন, matter infinitely divisible, for which that the ground of proof is merely mathematical. Objections have been put forward by monadists যারা মনাড মানে ধরা বোঝাই যাচ্ছে কাদের কথা বলছেন, লাইবনিজের কথা বলছেন। তিনি বলেছেন, who already lay themselves open to suspicion by the fact that they would not allow even
the cluster of mathematical proofs to count as insights into the constitution of space, insofar as it is in fact the formal condition of the possibility of all matter, but would rather regard these proofs only as inferences from abstract but arbitrary concepts which could not be related to real things. ওই কান্টের আর্গুমেন্টের দ্বিতীয় পার্টটা, কান্ট যে অ্যান্টিথিসিসের যে আর্গুমেন্টের দুটো পার্ট ছিল তার দ্বিতীয় পার্টটা এখানে ইন্ডিকেট করছেন। মোনাডিস্টরা কি করলেন, যে ওইখানে ম্যাথমেটিক্যালি বোঝাতে চেষ্টা করলেন প্রথমে যে দেখো ওরকম সিম্পল পার্ট হতে পারে না এক্সটেন্ডেড অবজেক্টস এর, তারপরে কনসেপচুয়াল লেভেলে চলে গেলেন, গিয়ে বলছেন কনসেপচুয়ালি আমি পার্টে পৌঁছাতে পারি, এবং কনসেপচুয়ালি পার্টে যে পৌঁছাতে পারি সেটা আর এক্সটেন্ডেড হবে না, স্পেশাল পার্ট হবে না, সেটা কনসেপচুয়ালি ওই মোনাডস হবে। কান্টের ওখানে রিবাটালটা কি, কিভাবে খণ্ডন করছেন, না ওইটা তুমি বলতে পারবে না, তার কারণ হচ্ছে যে ওখানে তুমি ইনটুইশন দেখাতে পারবে না, কিছু কোনো ইনটুইশন থেকে ওইভাবে যাওয়া যায় না। তুমি যে কাজটা করছো সেটা একটা ফ্যালাসি অফ আর্গুমেন্ট। সেটা কি, তুমি ওটাকে বুঝছো ইন রিলেশন টু আ পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল। অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে তুমি কথা বলছো না, বা পসিবল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছো না, তুমি বলছো পসিবল এক্সপিরিয়েন্স ইন জেনারেল, সেটার থেকে ইনফার করছো, সেটার থেকে ইনফার করা যাবে না। যে কথাটা আমরা আগে পড়েছিলাম সেটা এখানে বলছেন। কান্টের লেখাটা একটু কৃত্রিম, কিন্তু একটু মন দিয়ে পড়লে তুমি আর্গুমেন্ট গুলো ধরতে পারবে। আবার পড়ছি, মোনাডিস্ট, হ্যাঁ আমি উচ্চারণ করতে পারছি না, monadists who already lay themselves open to suspicion by the fact that they would not allow even the cluster of mathematical proofs to count as insight into the constitution of space. প্রথমেই স্পেসের কনস্টিটিউশন সম্পর্কে যে ম্যাথমেটিক্যাল প্রুফ, হ্যাঁ তার যে আপ্রায়রাই ইনসাইট, সেগুলোকে তারা অস্বীকার করেছেন, মানে তারা মানে মোনাডিস্টরা। কান্ট বলবেন সেটাকে অস্বীকার করা যায় না, সেই আর্গুমেন্ট অন্যখানে বা পরে দেওয়া যাবে, বা আগে দেওয়া হয়েছে। কারণ স্পেস সম্পর্কে আমাদের কিছু আপ্রায়রাই ইনটুইশন হয়, এটা কান্ট আগে প্রমাণ করে এসছেন, ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকে বলে এসছেন যে স্পেস সম্পর্কে আমাদের আপ্রায়রাই ইনটুইশন হয়, এবং ম্যাথমেটিক্স এর উপর দাঁড়িয়ে রয়েছে টাইমের আপ্রায়রাই ইনটুইশনের উপরে, এবং জিওমেট্রি দাঁড়িয়ে রয়েছে স্পেসের আপ্রায়রাই ইনটুইশনের উপরে। কিন্তু স্পেসের আপ্রায়রাই ইনটুইশনকে তারা কেটেছেন, সেই জন্য সেটাই সমস্যার বিষয় কান্ট বলছেন, এটা একটা দিকে। Insofar as it is in fact the formal condition of possibility of all matter, তাহলে স্পেস একটা ফর্মাল কন্ডিশন, যে কোনো ম্যাটারে থাকার একটা ফর্মাল কন্ডিশন, but would rather regard these proofs only as inferences from abstract but arbitrary concepts. তাহলে স্পেসের ওই যে আপ্রায়রাই কনসেপ্ট, তার থেকে তিনি লাইবনিজ আর্গিউ করছেন না। কি কনসেপ্ট, স্পেসের কোন কনসেপ্ট থেকে আর্গিউ করছেন? অ্যাবস্ট্রাক্ট এবং আরবিট্রারি। কান্টের স্পেসের কনসেপ্টটা আপ্রায়রাই হলেও আপ্রায় ইনটুইশনের বিষয়, কিন্তু এই আর্গুমেন্ট গুলো লাইবনিজের আর্গুমেন্ট হচ্ছে পিওর আপ্রায়রাই কনসেপ্ট থেকে, কোনো ওখানে ইনটুইশন নেই, এবং আরবিট্রারি। কেন ওইটাই ধরছেন?
কেন ওই অবজেক্ট গুলো মোনাডসি হবে, বন্দে মাতরম হবে না, অন্য কিছু হবে না? আমরা কেন কনসাসনেস আর মেটেরিয়াল বলি, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য করেছি কি কেন? কারণ আমাদের কাছে ইনটুইশনে এইগুলোই ধরা পড়ে, তাই তার পার্টস ইত্যাদি এগুলো নিয়ে আমরা আলোচনা করতেই পারি। কিন্তু এমন বহু জিনিস থাকতে পারে যেগুলো আমাদের ইনটুইশনে ধরা পড়ে না, সেগুলোরও পসিবিলিটি আছে। কাজেই তুমি যদি ইনটুইশন থেকে একদমই ছেড়ে দাও, আর্গুমেন্টের ক্রাক্সটা এই জায়গায়, ইনটুইশনটাকে ছেড়ে দাও, তাহলে অসংখ্য পসিবিলিটি হয়ে যাবে। ওই যেমন এখনকার সায়েন্টিস্টরা বলেন যে ডার্ক ম্যাটার আছে, নেগেটিভ ম্যাটার আছে, যেগুলো আমাদের ইনটুইশনে ধরা পড়ে না, তো সেগুলোও এসে যাবে। এখন সেগুলো কিন্তু সায়েন্টিস্টরা বলেন কোনো ইনটুইশনের ওপর বেস করে ইনফার করেন, কিন্তু সায়েন্টিস্টরা এমন অনেক জিনিসকে ইনফার করেন যেটা কান্ট এখানে খণ্ডন করছেন। এটা খুব ইন্টারেস্টিং জায়গা। কান্ট আর লাইবনিজের মধ্যে এই ঝগড়াটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে এই লেভেলে, এখানে এসে, এই স্টেজে এসে। সায়েন্সে, ফিলসফি অফ সায়েন্সে একটা মস্ত বড় বিবাদ আছে, রিয়েলিজম ভার্সেস অ্যান্টি রিয়েলিজম। নোট করো, রিয়েলিজম ভার্সেস অ্যান্টি রিয়েলিজম। বলা হয় সায়েন্টিফিক রিয়েলিজম ভার্সেস সায়েন্টিফিক অ্যান্টি রিয়েলিজম। মানে কি, ঝগড়াটা কি নিয়ে, এই প্রতিপত্তি বাক্যটা কি? সায়েন্সের যে থিওরেটিক্যাল, পিওরলি থিওরেটিক্যাল এন্টিটি গুলো আছে, সেগুলো আছে না সেগুলো জাস্ট কনসেপ্টস, পজিটস? সেগুলো রিয়েলি আছে, জগতে আছে, নাকি সেগুলো পজিটস? যেমন ধরো গ্র্যাভিটেশনাল পুল, গ্র্যাভিটেশনাল পুলকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার মেজারমেন্ট ইত্যাদি সব করতে পারি। সেটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। সেটাই জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, নাকি গ্র্যাভিটি বলে কিছু একটা জিনিস আছে জগতে? এর থেকেও ভালো এক্সাম্পল হচ্ছে এখনকার সায়েন্স, এখন পর্যন্ত যা সায়েন্স আছে তাতে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি অ্যাকচুয়ালি আছে? পেনরোজ যে ব্ল্যাক হোলের কথা বললেন, সেই ব্ল্যাক হোল কি অ্যাকচুয়ালি আছে? পেনরোজ যখন ব্ল্যাক হোলের কথা বলেছেন, পেনরোজ ক্লিয়ারলি বলছেন যে আমি কিন্তু এটা আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি থেকে ম্যাথমেটিক্স কোর্সে এটা পাচ্ছি। পেনরোজের এটা দাবি। রজার পেনরোজের একটা বিখ্যাত বই আছে, এম্পায়ার্স নিউ মাইন্ড, পড়ে দেখো। উনি বলছেন আমি ব্ল্যাক হোলটাকে পাচ্ছি পিওরলি ম্যাথমেটিক্স, অঙ্ক করছে। ব্ল্যাক হোলের কোনো এফেক্ট, কোনো কিছু তখনও আবিষ্কৃত হয়নি। এখন তাহলে ব্ল্যাক হোল, এখনো পর্যন্ত ব্ল্যাক হোলের সেরকম কোনো প্রমাণ পাওয়া, ফিজিক্যাল প্রমাণ পাওয়া যায়নি। ম্যাথমেটিক্যাল প্রমাণ প্রচুর আছে, প্রচুর আছে। এত প্রমাণ আছে যে সেটাকে না মেনে প্রায় উপায় নেই, এরকম প্রমাণ আছে। মানে অকাঠ্য প্রমাণ যাকে বলা হয়, সেরকম আছে। কিন্তু এবার প্রশ্ন, সায়েন্টিফিক প্রশ্ন, মানে ফিলোসফিক্যাল প্রশ্ন, এই ব্ল্যাক হোলটাকে আমরা থিওরিটিক্যাল পজিট বা একটা তাত্ত্বিক কল্পনা হিসেবে গ্রহণ করব, নাকি সেটা বাস্তবে আছে? যারা রিয়েলিস্ট তারা বলবেন এগুলো বাস্তবে আছে, থিওরিটিক্যাল পজিট গুলো বাস্তবে আছে। যেগুলো সায়েন্টিফিক অবজেক্ট, মানে যেগুলো পারসেপ্টেবল নয়, ইমপারসেপ্টেবল অবজেক্ট, সেগুলো বাস্তবে আছে। আর যারা অ্যান্টি রিয়েলিস্ট তারা এগুলো বলবেন জাস্ট কনসেপ্টস, যেগুলো আমাদের ক্যালকুলেশনে সাহায্য করে।
বোঝাই যাচ্ছে লাইবনিজ হচ্ছেন এখানে। লাইবনিজ কোন পক্ষে পড়বেন, কান্ট কোন পক্ষে পড়বেন, একটু গেস করো দেখি কেউ পারো কিনা। কিছু আসছে মাথায়? কারোর কোনো গেস নেই? লাইবনিজ কি রিয়ালিস্টদের দিকে পড়বে মনে হচ্ছে? হ্যাঁ, লাইবনিজ কিন্তু যে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট চিন্তা করে যেটাকে পাই, ম্যাথমেটিক্স কোষে যেটাকে পাই, সেটাও রিয়েল। কান্ট কোন দলে পড়বেন? সায়েন্টিফিক অ্যান্টি রিয়ালিস্টদের দিকেই পড়বেন, কারণ তিনি তো লাইবনিজকে খণ্ডন করেই বলছেন এটার কোনোভাবেই এক্সিস্টেন্স, এক্সপিরিয়েন্স, কোনো কাইন্ড অফ পারসেপশন কিছুই পসিবল নয়। হ্যাঁ, কাজেই সেটার রিয়েল এক্সিস্টেন্সের কথা আমরা বলতে পারবো না। এটার কোনোভাবে ম্যাগনিটিউড দেখানো যাচ্ছে না, দেখানো গেলেই সেটাকে তার এক্সপেনশন আছে বলতে হবে। অন দি আদার হ্যান্ড এটাকে ইনটুইশনেও কোনোভাবে পাওয়া যাচ্ছে না বলতে, মানে আছে বললেই তাকে এক্সপিরিয়েন্সের বিষয় বলে ফেলতে হবে, যেটাতে তার মানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো ডিফার করে যাচ্ছে, ফলত বলা যাবে না। তো কোনোভাবেই ওটাকে রিয়েল বলা যাচ্ছে না, following the Leibniz's criteria. হ্যাঁ, That is what. দেখো, মানে অর্পিতাদি ঠিক ধরেছে যে কান্টকে কিন্তু অ্যান্টি রিয়েলিস্টের দলে ফেলতে হবে, কারণ ওই রকম পিওর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমি যেটা পাই সেটা রিয়েল এক্সিস্টেন্সের কথা আমি বলতে পারবো না। কান্ট এটা ধরে বসে আছে, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তুমি যদি ওগুলো রিয়েল এক্সিস্টেন্সের কথা বলো, তাহলে তোমাকে গড, ফ্রিডম ইত্যাদি অনেক অনেক কিছু মানতে হবে, রিয়েল এক্সিস্টেন্স বলতে হবে। কান্টের পুরো সিস্টেম ভেঙে পড়বে। কান্টের পুরো সিস্টেম, যেটা তার এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড নিয়ে যে সিস্টেম, যেটা নিউটনিয়ান সিস্টেম, সেই সিস্টেমটা পুরোপুরি ইনটুইশনের উপর দাঁড়িয়ে রয়েছে। যেটার ইনটুইশন হয় না, সেটা যতই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে পাও, সেটা কান্ট বলবেন ওটা রিয়েল এক্সিস্টেন্সের কথা বলা যাবে না, যতক্ষণ না ইনটুইশনে পাচ্ছি। আবার ইনটুইশনে পেলে তখন রিয়েল এক্সিস্টেন্সের কথা বলবো। হয়তো আমাদের ইনটুইশনের প্যারামিটার গুলো পাল্টে যেতে পারে, যেমন ধরে যাক আমরা এখন কান্টের সময় খালি চোখে দেখতেন বা দূরবীন দিয়ে দেখতেন, এখন আমরা মাইক্রোস্কোপ আরো কত কিছু দিয়ে, বিশাল বিশাল টেলিস্কোপ দিয়ে দেখি। সে হাবল টেলিস্কোপ আরো নানা রকম, এখন হাবল টেলিস্কোপ থেকে নাকি কয়েক বিলিয়ন গুণ পাওয়ারফুল টেলিস্কোপ তৈরি করে ছেড়ে দিয়েছে, সমস্ত শুনতে পাই। তো আমাদের এমনিতে তো আমাদের সেন্স ওই কটাই আছে, পাল্টাবে না, তার পাওয়ারটাকে পাল্টে নেওয়া যেতে পারে, কাজে আমরা সেগুলো করি। আরেকটা জিনিস হয়, তাদের এফেক্ট গুলো দেখে আমরা তাদের পজিট করি। ওই এফেক্ট দেখে পজিট করা, যেটার ইনটুইশন হয় না, সেই লেভেলটা কান্ট যাবেন না। এই কজ এফেক্ট চেনের মধ্যেই থাকবেন, যেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে আছে। তার এফেক্ট থেকে পজিট করা ব্যাপারটা একটু এক্সপ্লেন করবেন প্লিজ? যেমন আমরা এফেক্ট থেকে পজিট করি, যে অনেক কিছুই পজিট করি। যেমন ধরো এরকম জিনিস, যে এর এক্সাম্পলটা কেবল দেওয়া হয়, এই এক্সাম্পলটা এখন পুরনো হয়ে গেছে, কিন্তু তখনকার দিনের কথা ভাবলে সেই এক্সাম্পলটা কাজে লাগে। যে নেপচুন কিভাবে আবিষ্কার করা হয়েছিল? টেলিস্কোপে দেখা যায়নি নেপচুনকে। তোমরা জানো যে প্রত্যেকটা প্ল্যানেট একটা নির্দিষ্ট অরবিটে ঘোরে। তো নির্দিষ্ট অরবিটে ঘোরে, এবং সেটা ক্যালকুলেট করে বলে দেওয়া যায়, যার জন্য আমরা জোয়ার ভাটা কখন হবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী কখন হবে, একদম ঠিকঠাক বলে দিতে পারি। কাজে প্ল্যানেট, স্যাটেলাইটস এরা কোন অরবিটে ঘোরে সেটা একদম ক্যালকুলেট করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেটা করে ফেলা যায়। কয়েক লক্ষ কোটি বছর আগে কোন অরবিটে ঘুরতো, এখন কোন অরবিটে ঘুরবে, আবার 1000 বছর পরে কোন অরবিটে কোন তারিখে ঘুরবে, সবটা এক্সাক্ট বলে দেওয়া যায়। এখন আবার সেটা ক্যালকুলেটও করতে হয় না, জাস্ট অ্যালগোরিদমটা দেওয়া আছে মেশিনে পুট করে দিলেই ওটা বেরিয়ে আসবে। এত তারিখে চাঁদ কোথায় থাকবে, এত তারিখে ইউরেনাস কোথায় থাকবে, এটা বেরিয়ে আসে।
কিন্তু যখন ইউরেনাস আবিষ্কার হয়নি, তখন তো টেলিস্কোপে দেখে দেখে, আগে খালি চোখে দেখে আবিষ্কার করতো, আর তারপরে গ্যালিলিওর সময় থেকে টেলিস্কোপ দেখে আবিষ্কার করা হতো। তখন টেলিস্কোপ এসে গেছে। গ্যালিলিও একটা ছোটখাটো টেলিস্কোপ বানিয়ে ফেলেছিলেন, তোমরা জানো। তো দেখা যাচ্ছে না, ইউরেনাস না, নেপচুন নিয়ে আলোচনা হচ্ছে। নেপচুন তখনও দেখা যায়নি, ইউরেনাস দেখেছে লোকে। তো ইউরেনাসের অরবিটটা কি হবে সেটা ক্যালকুলেট করা যায়। তো ক্যালকুলেট করে সায়েন্টিস্টরা বসে রয়েছেন, কিন্তু দেখছেন যে একটা জায়গায় গিয়ে অরবিট থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, অরবিট থেকে দূরে সরে যাচ্ছে ইউরেনাস। তখন কি কি তারা, এবং সেটা রেগুলার, মানে একটা টাইম অন্তর, হয়তো 100 বছর অন্তর, 200 বছর অন্তর, ঠিক ওই ডাইগ্রেশনটা হচ্ছে তার অরবিট থেকে। তখন তারা কি পজিট করলেন, ওখানে নিশ্চয়ই একটা হেভি অবজেক্ট আছে যেটা ঠিক ওরকম ভাবে একটা নির্দিষ্ট সময় সেটা ক্যালকুলেট করে বলে দিলেন এই সময়টা লাগে, সূর্যকে ঘুরছে, যার কাছাকাছি গেলে সেই গ্র্যাভিটেশনাল পুলে ইউরেনাসকে টেনে নিচ্ছে। সেটা কি হতে পারে? সেটা আর একটা প্ল্যানেট, তার নাম দেওয়া হয়েছিল নেপচুন। পরে নেপচুন আবিষ্কার করা হয়েছে, মানে দেখা গেছে টেলিস্কোপে। তাহলে এটা থিওরিটিক্যাল পজিট। নেপচুন তো তুমি দেখোনি, তোমার কোনো ইনটিউশন হয়নি, তুমি দেখছো ইউরেনাসের অরবিটটা সরে যায়, এখান থেকে যে অরবিটে ঘোরার দরকার সেটা থেকে ঘুরছে না, তার থেকে ডিভিয়েট করে যাচ্ছে, তার থেকে তুমি নেপচুনকে পজিট করছো। এখন তখনকার দিনে যদি কান্ট বসে থাকতেন, তাহলে কান্ট বলতেন ওটা একটা থিওরিটিক্যাল পজিট, ওটাকে কান্টকে বলতে হতো ওটাকে অ্যাকচুয়াল এক্সিস্টেন্সের কথা বলা যাবে না যতক্ষণ না দেখা যাচ্ছে, বা তার কোনো ইনটিউশন হচ্ছে, তার থেকে কোনো লাইট আসছে। অ্যান্টি রিয়েলিস্টরা বলবেন, যারা রিয়েলিস্ট তারা বলবেন না এগুলো রিয়েল। ঠিক একইভাবে এখন যেটাকে বলা হয় ডার্ক ম্যাটার বা নেগেটিভ ম্যাটার, সেগুলো থিওরিটিক্যাল পজিটস। তোমরা জানো নেগেটিভ ম্যাটার কি, নেগেটিভ মাল্টিভার্স এর কথা আমরা এখন হামেশাই শুনি, এগুলো থিওরিটিক্যাল পজিটস। অন্যরকম একটা ইউনিভার্স থাকলে সেটা কি হবে, সেখানে তো এই কজালিটি কাজ করবে না, কান্টের কজালিটি কাজ করবে না। কান্ট কিন্তু সেগুলো নিয়ে কথা বলবেন না, বলবেন সেগুলোকে মানা যাবে না, কারণ আমি এই ইউনিভার্সের কথা বলছি, আমার এক্সপেরিয়েন্সিয়াল এম্পিরিক্যাল ইউনিভার্সের কথা বলছি। ওই যে মাল্টিভার্সটা কি হবে সেটা থিওরিটিক্যাল পজিট। আর যারা রিয়েলিস্ট তারা বলবেন ওরকম আছে। লাইবনিজ নিজেই মাল্টিভার্সের কথা বলেছিলেন, তাই তো বলেছিলেন, কারণ প্রত্যেকটা মোনাড এক একটা ইউনিভার্স ইন ইটসেলফ। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন উনি পাচ্ছেন, উনি একটা সেন্সে মাল্টিভার্সের কথা বলেছিলেন, মোনাড গুলো প্রত্যেকটা এক একটা ইউনিভার্স। কান্ট বলছেন এরকম ভাবে হবে না, শুধু ম্যাথমেটিক্স কোর্সে হবে না, ইনটিউশন লাগবে। তাহলে ঠিকই অর্পিতাদি যেভাবে ব্যাখ্যা করেছে একদম ঠিকঠাক ব্যাখ্যা, যে কান্টকে কিন্তু অ্যান্টি রিয়েলিস্টের দলে ফেলতে হবে, লাইবনিজকে রিয়েলিস্টের দলে ফেলতে হবে। কিন্তু লাইবনিজকে আমরা জানি এমনিতে আইডিয়ালিস্ট, কান্টকে বলা হয় রিয়েলিস্ট। কিন্তু সায়েন্টিফিক রিয়েলিজম অ্যান্টি রিয়েলিজমের ক্ষেত্রে বলা যেতে পারে লাইবনিজ রিয়েলিস্ট, সায়েন্টিফিক রিয়েলিস্ট, কান্ট কিন্তু সায়েন্টিফিক অ্যান্টি রিয়েলিস্ট। আর কোনো প্রশ্ন থাকলে বলো, আজকে আর মানে পরের বিপ্রতিপত্তিতে যাচ্ছি না, কারণ সময় অতিক্রান্ত, অলরেডি 1 ঘন্টা 15 মিনিট মতন আমি বলেছি। প্রশ্ন থাকলে বলো, না হলে আমি এখানেই বন্ধ করছি।